হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমি যাচ্ছি সোনারগাঁর পানামনগরে, যেখানে বসতি ছিল সে সময়কার বড় বড় ধনী ব্যবসায়ীদের, আর যাদের ব্যবসায়িক ক্ষেত্র ছিল ঢাকা কলকাতা জুড়ে। এখন আমি আছি গুলিস্তানে। এখান থেকে গাড়িতে করে আমাকে যেতে হবে মোগরাপাড়া। তো আপনারা সবাই সাথেই থাকুন। ৳৬৫ একটি টিকিট কেটে উঠে বসলাম দোয়েল পরিবহনের একটি বাসে। কিছুক্ষণের মধ্যে গুলিস্তানের মোড় পেরিয়ে বাসটি ছুটে চলল ফ্লাইওভারের উপর দিয়ে। ফ্লাইওভার থেকে নামার কিছুক্ষণ পর পৌঁছে গেলাম কাঁচপুর ব্রিজে। গাড়ির জানালা থেকে উঁকি দিয়ে দেখলাম শীতলক্ষ্যা নদী। নদীতে নোঙর করে আছে অনেক পণ্যবাহী জাহাজ। এখন আমি আছি মোগরাপাড়া। গুলিস্তান থেকে এখানে আসতে মোটামুটি 50 মিনিটের মতো সময় লেগেছে। আর এইখান থেকে অটোতে করে আপনারা পানাম সিটিতে যেতে পারেন। মোগরাপাড়া অটো স্ট্যান্ড থেকে 40 টাকা দিয়ে একটি অটো ভাড়া করলাম। এরপর কিছুক্ষণ সময় চলার পর চলে এলাম পানামনগরে। অটো থেকে নেমে চোখের সামনে পড়ল সে সময়কার নির্মিত একটি পুল, কিন্তু এটির উপর দিয়ে এখন আর কেউ চলাফেরা করে না। বর্তমানে পুলটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি পানাম সিটিতে, আর এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো ইতিহাস নিয়ে এই একতলা ও দ্বিতলা ভবনগুলো। এখানে চলাচল ছিল সে সময় বড় বড় ধনী ব্যবসায়ীদের, আর পদচারণা ছিল মুঘল শাসক ঈশা খাঁর। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা ও কলকাতা জুড়ে। পানামনগর নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। 15 শতকে ঈশা খাঁ বাংলার রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। 1116 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁয়ে অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। ফলে এখানকার ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে। এখান দিয়ে হাঁটছি আর ভাবছি যে কতটা পরিকল্পিতভাবে এই শহরটাকে বানানো হয়েছিল। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর রয়েছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের একতলা ও দোতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগই 19বিংশ শতাব্দীর। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র।
ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই এই নগরী গড়ে তোলেন। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলেতি থান কাপড়, দেশ থেকে যেত মুসলিম। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের নির্মম ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে পানামের নীলকুঠি। পানাম পুলের কাছে দুলালপুর সড়কের পাশেই এর অবস্থান। জানা যায় শুরুতে এটি কোম্পানির মুসলিম বস্ত্র ক্রয় কেন্দ্র দপ্তর ভবন হলেও পরে কুঠির নীল ব্যবসা কেন্দ্র হয়ে ওঠে। এই শহরের সৌন্দর্য ঘুরে দেখার জন্য তৎকালীন সময়ে বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ পারস্যের এক খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তার বয়স অনেক বেশি হওয়াতে আসতে পারেননি। পরে খুশি হয়ে তিনি একটি গজল রচনা করে সুলতানকে পাঠিয়ে দেন। গজলের সূত্র ধরে পারস্যের কিছু পর্যটক আসেন এই সোনারগাঁয়ে। পানাম সিটির এই সৌন্দর্য দেখে তারা খুবই মুগ্ধ ও বিমোহিত হয়েছিলেন।